পারলে জন্মদাতা পিতা মাতা ও তার বাকি পরিবারের সদস্যদেরও। আজ 3 বছর পর আবারও সেই রূপে রাতের শহরে রাইড করতে বের হয়ে খুব ভালো লাগছে আঁখির। আজ হাসপাতাল থেকে বেশ রাত করে ফিরছেন ডক্টর আশরাফ খান। সাথে আজ গার্ড আনেননি। এমার্জেন্সিতে হাসপাতালে থাকাও পড়তে পারে ভেবেই তাদের পাঠিয়ে দিয়েছিলেন। আদিত্য আজ নিজে থেকেই ওনার সাথে দেখা করতে গিয়েছিল। অনেকদিন পর তার আশরাফ স্যারের সাথে দেখা। যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করে ওনাকে আদৃত। এমার্জেন্সিতে আদিত্য আজকে ওনার সাথেই ছিল। এমার্জেন্সির পর আদিত্যকে উনি আর যেতে দেননি, নিজে তাকে বাড়ি ড্রপ করবেন বলে। আদিত্যের বাড়ি ডক্টর আশরাফ খানের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই পরেই তাই। বর্তমানে আদিত্য আর আশরাফ খান গাড়িতেই বসে আছেন। আশরাফ খান আদিত্যকে নিজের হাসপাতালে জয়েন হবার প্রস্তাব সরাসরি দিয়ে দিলেন। আদৃত মাই বয়, তুমি সর্বকালের সেরাদের তালিকায় ছিলে আমার শিষ্যদের মধ্যে, তাই আমি তোমাকে আমাদের হাসপাতালের একজন সার্জন হিসাবে নিয়োগ করাতে ইচ্ছুক। এই বিষয়ে তোমার কি মতামত? আদিত্য উত্তরে কিছু বলবে তার আগেই গাড়িটা থেমে গেল। কি হয়েছে মফিজ? স্যার, মনে হয় টায়ারে কোনো সমস্যা হয়েছে, আমি দেখছি। আশরাফ খানকে কথাটা জানিয়ে গাড়ি থেকে নিচে নামতেই কোথা থেকে 3জন মাস্ক পরা লোক এগিয়ে এলো। হাতে তাদের ধারালো ছুরি। একজন ছুরিটা এনে ড্রাইভারের গলা বরাবর ধরল। বাকি দুজন গাড়ির দুদিক দিয়ে আদৃত আর আশরাফ খানকে বেরোতে বলল। তারা রাস্তায় কিল ফেলে গাড়ি আটকাতে সফল হয়েছে। এই বের হ দুজন, আর যার যার কাছে যা আছে সব দে। আশরাফ খান আর আদৃত দুজনেই বুঝতে পারলেন এটা ছিনতাইকারী। গাড়ি থেকে নেমে পড়লেন তারা দুজন। আশরাফ খান বললেন, দেখো, তোমরা আমাদের কাছে কিছুই পাবে না। আমরা টাকা বহন করছি না, সোনা গহনা কিছু নেই আমাদের কাছে। বাকি কার্ডগুলো নিয়ে গিয়েও তোমাদের কোনো লাভ হবে না। এই বুড়া, বেশি কথা বলিস কেন? চুপচাপ যা আছে বের কর, নয়তো এখনই পেটে ছুরি ঢুকিয়ে ফুটো করে দিব। হাতে ছুরি দেখিয়ে আশরাফ খানকে ভয় দেখালে তার হাত ধরে এক টান দিয়ে পেছনে মুড়ে ভেঙে দেয় আদিত্য। সাথে সাথেই লাথি দিয়ে ড্রাইভারের পেছনের জনকে ফেলে দিল। পাশের জন এসে আদিত্যের উপর ঝাঁপিয়ে পড়ল। আদিত্য 3জনকে সামলাতে লাগলো আর ডক্টর আশরাফ খানকে বলল ড্রাইভারকে নিয়ে গাড়ির ভেতর ঢুকে চলে যেতে। এদিকে আশরাফ খান কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। এভাবে আদিত্যকে রেখে যাওয়া ঠিক বলেই মনে হচ্ছে না ওনার। উনি সাথে সাথেই পুলিশকে ফোন করলেন। হঠাৎ একজন আদিত্যের অগোচরে আশরাফ খানের ওপর হামলা করবে, ঠিক তখনই তার হাত পাকড়াও করে কেউ একজন। হ্যাঁ, ঘুষিতেই তাকে নিজের জন্মদাতার পাশ থেকে বেশ দূর করে আঁখি। দীর্ঘ 3 বছর পর নিজের কলিজার টুকরোকে আবারও এই রূপে দেখে নয়ন ভরে এলো আশরাফ খানে। বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আঁখি বলল, গাড়িতে ঢুকে গাড়ি লক করো, বাবা এদের তোমার মেয়ে সামলে নেবে। কথাটা বলেই ছুটে গেল আঁখি তাদের দিকে। আদিত্য তাদের সাথে লড়াইয়ে ব্যস্ত। একজন আদিত্যকে ছুরিঘাত করতে আসলে আঁখি তার আশাতে পানি ঢালে, হাত মুড়ে ভেঙে দেয় তার। তখনই আদিত্যের নজর যায় আঁখির উপর। আঁখির এই রূপটা আবারও দেখতে পেয়ে আদিত্যের মনে প্রশান্তি ছেয়ে গেল। বেশ অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে আঁখির দিকে। এদিকে আঁখি তাকে হুটহাট বলল, এই যে, আমাকে এভাবে দেখা দেখির অনেক টাইম পাবেন, বর্তমানে এদের দিকে খেয়াল দেন। আমি না হলে এখনই পড়ে মা মা বলে চিল্লানি দিতেন। বরাবরের মতো আখির কথায় হাসি আসলেও হাসল না আদৃত। মারপিটে মন দিল। এক সময়কার কারাতে চ্যাম্পিয়ন আদৃত আর আখি, যাকে তার বাবা 10 পুরুষের সমতুল্য এক নারী হিসেবে গড়ে তুলেছেন। এমন কোনো দেশ নেই যেখানে তিনি তার একমাত্র মেয়েকে ঘুরতে নিয়ে যাননি। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আত্মরক্ষার কৌশল তিনি শিখিয়েছেন মেয়েকে। শারীরিক ও মানসিক কোনো দিক থেকেই মেয়েকে অক্ষম রাখতে নারাজ ছিলেন ডক্টর আশরাফ খান। আখির সকল সফলতার পেছনেই রয়েছে তার বাবার অবদান। আজ মেয়েকে নিজের ঢালস্বরূপ পেয়ে সুখে চোখে জল চলে এসেছে আশরাফ খানের। একাই একটা মেয়ে 3জনের উপর ভারী পড়েছে। অবশেষে 3জনকে মেরে কুপকাত করলো আখি আদৃত। গাড়ির ডিকিতে দড়ি ছিল, তা বের করেই 3জনকেই পাশের গাছের সাথে বেঁধে নিল দুজন। ড্রাইভার তত সময়ে টায়ার পাল্টাতে লেগে গেছে। আশরাফ খান এখনও দাঁড়িয়ে আছেন গাড়ির বাহিরে। হাঁকি বা ছুটে গেল বাবার কাছে। বর্তমানে তার ভিতর দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো না আর। বাবাকে নিয়ে দুশ্চিন্তা মাথায় চাপল। বাবার হাত পা ভালোভাবে পর্যবেক্ষণ করে অস্থির হয়ে বলল, বাবা তুমি ঠিক আছো তো?
3টে বছর পর আজ মেয়ের মুখে বাবার রাগ শুনে প্রাণটা জুড়িয়ে গেল আশরাফ খানের। তবুও দম্মের কাছে হার মেনে গেলেন উনি। মুখ ফিরিয়ে বললেন, আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই ডাক্তার আখি, আপনি তা ভালো জানেন। আশা করি আপনাদের সম্পর্কে শুধু প্রফেশনালি থাকবে। বাবার মুখে এমন পর করা কথা মেনে নিতে পারল না আঁখি। ঠোঁট চেপে কান্না দমানোর চেষ্টা করলো। চোখ তার জলে টইটুম্বুর হলো। যা লক্ষ্য করলেন আশরাফ খান। গম্ভীর হয়ে বললেন, কান্না দুর্বলদের প্রতীক। তাছাড়া আপনি ভালো ফাইটার। ওয়েল ডান, কিপ ইট আপ। বাবার মুখে নিজের জন্য প্রশংসা বাক্য আখির জীবনে সব বিষাদ যেন মুছে দিল নিমিষেই। যে বাবা কখনো আখির প্রশংসা করেননি উক্ত বিষয়ে, যতই দক্ষতা দেখাতো সে তার বাবা সন্তুষ্ট হতেন না। বলতেন এর থেকেও ভালো করা যায়। তাতে অনেক সময় মন খারাপ হতো আখির। আজ অবশেষে তার অপেক্ষার সমাপ্তি ঘটেছে ভেবেই চোখে জমে থাকা বিষাদময় জল সুখের অশ্রুরূপে ঝরে গেল। আশরাফ খান এবার আদিতের উদ্দেশ্যে বললেন, আদৃত, আমি পুলিশকে ফোন করে দিয়েছি, ওনারা আসছেন। তত সময় আমাদের এদের দেখে রাখতে হবে। এদের জন্য আমরা আছি স্যার, আপনি চলে যান, রাত অনেক ঘনিয়েছে। তুমি তো সাথে গাড়িও আনোনি। পুলিশ এসে যাক, আমরা না হয় একসাথেই যাব। তার কোনো প্রয়োজন হবে না স্যার, আমি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নেব, নয়তো আখি তো আছেই। আদিতের কথায় অনেকটাই ভ্রুচিয়ে তাকালো আঁখি আদিতের দিকে। কিন্তু বেশি সময় না তাকিয়ে থেকেই আঁখি বলল, তার প্রয়োজন হবে না ডক্টর আদ্রিত, আমি একাই এদের দেখে রাখবো, আপনি চলে যান। আখির বাবা চাইলেন না মেয়েকে এভাবে নির্জন একটা জায়গায় একা রেখে চলে যেতে কিছু বাজে লোকের সাথে। তাই আবারও বললেন, না, আমি ঠিক আছি এখানে। একসাথে যাব ডাক্তার আদৃত। স্যার আপনি চলে যান, আমরা দেখে নেব ব্যাপারটা। হ্যাঁ বাবা, দুঃখিত স্যার, আপনি চলে যান, আমি না হয় ওনাকে ড্রপ করে দিব। আঁখি আদিতের সাথে বর্তমানে সায় মেলানোর কোনো ধান্দাই ছিল না। কিন্তু এত রাতে এমন জায়গায় বাবার প্রাণেরও অনিশ্চয়তা মেয়ে চায়নি। তাই আমতা করে কথাগুলো বলে গেল। না যেতে চাইলেও আঁখি আর আদিতে জোড়াজড়িতে পড়ে গেলেন আশরাফ খান। মেয়ের সামনে তাকে নিয়ে ওনার মনের দুর্বলতা ধরা পড়ে যাওয়ার ভয়ে যেতে মন মানিয়ে নিলেন। আদিতকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। যাবার আগে আর চোখে নিজের সন্তানকে প্রাণ ভরে এক নজর দেখে নিলেন। আঁখি আদিত তাকালো একে অপরের দিকে। চোখে চোখ পড়তেই দুজনেই অস্বস্তিতে পড়ে চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। ব্যথার্ত হৃদয় নিয়ে বাড়িতে প্রবেশ করলো আদৃশ্য। আঁখিকে ছাড়লে নিঃস্ব হয়ে পড়বে সে, কিন্তু তাকে নিজের করে রাখবে কেমনে? বাড়িতে প্রবেশ করতেই রিদিকা এগিয়ে এসে তার ব্যাগটা নিল। তাকে কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে বসতে বলে নিজেই তার খাবার আনতে ব্যস্ত হলো। আদৃশ কক্ষে এসে ফ্রেশ হয়ে নিল। বিছানায় বসতেই রিদিকা খাবার নিয়ে এলো তার জন্য। তার মুখে এক লোকমা ভাত মেখে তুলে দিতে গেলে আদৃশ জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো রিদিকা? কবেই খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। কথাটা শুনে আদৃশের মনে পড়ল আখির কথা। এমন অনেক রাতেই দেরি করে ঘরে ফিরত আদৃশ। তবে তা যতই রাত হোক না কেন, আদৃশ ব্যতীত কক্ষনো খাবার মুখে নিত না আখি। আদৃশের জন্যই অপেক্ষা করত। সে কি রাগ আর অভিমান করত মধ্যরাতে তার সাথে তার ফুলপুরি দেরিতে ঘরে ফিরা নিয়ে। অতঃপর পাল্টা অভিমানে যখন আদৃশ না খেয়ে ঘুমাতে যেত, তখন আদৃশকে টেনে তুলে মুখে জোর করে খাবার তুলে দিত। আদৃশ্য তখন সব অভিমান ভুলে খেয়ে নিত আর নিজেও খাইয়ে দিত তার প্রিয়তমাকে। সে ক্ষণটা কি আদৌ আর কখনো ফিরবে তার জীবনে? প্রশ্নটা ভয় ও দুরাশা উভয়েরই জানান দিয়ে যাচ্ছে, যাতে রিদিকার হাতে খাওয়ার মনোভাবেই ফুরিয়ে যায় আদৃশের। আখির জায়গা আজ সে রিদিকাকে এভাবে মেনে নিতে পারছে না। কিন্তু কেনই বা পারবে না? সে তো রিদিকাকেও ভালোবেসে পাশে রাখার চেষ্টা করেছে, আর রিদিকা তো তার পাশে আছেই। তবে কেন ওকে আখির মতো মেনে নিতে পারবে না সে? অনেক চেষ্টা করে রিদিকার হাতে আর খেতে পারল না আদৃশ। তাই এবার বলল, খাবো না রিদিকা, খাবারটা রেখে তুমি চলে যাও, আমার যখন ইচ্ছে আমি খেয়ে নেব। বেশ পাশাপাশি দাঁড়িয়ে আছে আঁখি আদিত। কেউ কোনো কথাই বলছে না। পিনপিন নীরবতা বজায় রয়েছে দুজনের মধ্যে। অনেকটাই অস্বাভাবিকতা গ্রাস করে আছে দুজনকেই। মনে জমে গেছে যেন পাহাড় সমান বাক, যা বলতে চায় দুজন দুজনাকে। জমে আছে কত মান অভিমান, জানাতে চায় যে একে অপরকে, তবু ব্যর্থ দুজন।
খুব করে চেয়েও সে অধিকারত্ব আর সাহস কোনোটাই জুটে উঠতে পারছে না তারা। অবশেষে নীরবতা কাটালো আদৃত। স্বাভাবিকভাবে বলল, তা কেমন আছো? খুব ভালো। সত্যি কি খুব ভালো? ভালো না থাকার আলাদা কি কারণ থাকতে পারে? স্বাচ্ছন্দ্য বেঁচে থাকাটা কি যথেষ্ট না? কথাটা ভুল না। তা বিয়ে করে নিয়েছেন তাই না? কেমন আছেন স্ত্রী সন্তান নিয়ে? হয়তো কাঙ্ক্ষিত সে অঙ্গ না থাকলে জীবনে সত্যিই অবশ্য ভালোই থাকতাম, তাকে আর নিজের ভালোবাসার অংশকে নিয়ে। আফসোস, সে তো নেই, আর না তার ভালোবাসার কোনো অংশ। আদিতের কথায় কিছুই মিলিয়ে উঠতে পারল না আখি। ডক্টর সানিয়াকে তো আখি সেদিন একটা শপিং মলে দেখেছিল। তবে আদিত্য কেন বলছে ও তার কাঙ্ক্ষিত জনকে জীবনে পায়নি? কিন্তু আদিত্য তো ডক্টর সানিয়াকে প্রচণ্ড ভালোবাসতো, আর ডক্টর সানিয়াও তো আদিত্যকে ভালোবাসতো। দুজন দুজনাকেই ছাড়া বাঁচবেই না, এমনই জানতো আখি। যার ফলস্বরূপ আখিকে ছাড়তে হলো আদিত্যকে। মেনে নিতে হলো হার সানিয়ার ভালোবাসার কাছে। পরাজিত হলো আখির একতরফা ভালোবাসা। আদিতের সুখের জন্য ত্যাগ দিল তাকে। সীমাহীন পীড়া সহ্য করে নিল হাসি মুখে। তবে যার সুখের জন্য এত কিছু করলো আখি, সেই সুখী নয়, বিষয়টা জানতে পেরেই বুকের ভেতরটায় কেমন এক শূন্যতায় ভরে গেল। আশ্চর্য হলো সাথে প্রচুর। সানিয়া তো ভিক্ষে চেয়েছিল আদিত্যকে আখির কাছে। নিজের প্রাণের চেয়েও প্রিয় দাবি করেছিল আদিত্যকে। তবে কেন সে আদিত্যের সাথে নেই? কেন আদিত্যও নিঃস্ব? খুব কৌতূহল জাগলো আখির মনে এই বিষয়টা জানে। আদিত্যকে কি এই বিষয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে তার? আখির ভাবনার মধ্যেই পুলিশ এসে পড়ল সেখানে। অনেক বলার পরও হাদিস না খেলে খাবার নিয়ে গিয়ে কিচেনে রেখে এলো কৃতিকা। হাদরিস শুয়ে আছে বিছানায়। কৃতিকা এগিয়ে এসে তার পাশে শুয়ে পড়ল। বুকের উপরে শার্টের বোতাম খুলে হাদিসের বুকেই তার নখ দিয়ে হালকা করে আঁচড় কাটতে কাটতে বলল, কি হয়েছে তোমার? এই রুমে আমায় আসতে দাও না। আমার রুমেও তো যাও না। এভাবে আমার থেকে দূরে থাকতে কষ্ট হয় না বুঝি তোমার? আমাকে যখন পর করেই রাখার ছিল, তবে আপন করলে কেন? দেখো রিদিকা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। আসলে আখি আবারও ডিভোর্স পেপার পাঠিয়েছে। ভেবে পাচ্ছি না কি করব। বিরক্ত লাগছে আমার সবকিছু। তুমি বরং রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। না, আমি কোথাও যাব না। আমি তোমার পাশেই থাকবো। জেদ করো না রিদিকা, চলে যাও। কথাটা বলেই আদ্রিস হৃদিকার হাত তার বুক থেকে সরাতে গেলে হৃদিকা ব্যথায় কুঁকড়ে উঠে আহ বলে। আদ্রিস হৃদিকার জন্য বেশ অস্থির হয়ে উঠে বসে এবার। কি হয়েছে রিদিকা? কিছু না। অতঃপর আর কিছু না বলেই হৃদিকা তার হাতটা হাদিসের চোখের অগোচরে নিতে চাইলে হাদিসের চোখ চলে গেল তার হাতের উপরে। দেখতে পেল নখের বেশ কয়টা আঁচড়ের দাগ হৃদিকার হাতে। অনেকটাই ফুলে গেছে জায়গাটা, লাল বর্ণ ধারণ করে আছে। হৃদিকার এমন হাল দেখে অনেক খারাপ লাগলো আদৃশের। অস্থির স্বরে জিজ্ঞেস করলো। এটা কেমনে হলো রিদিকা? হৃদিকা আমতা আমতা করে বলল, কিছু না, এমনি। কি হয়েছে রিদিকা, বলো। কিছু না, তুমি শুয়ে পড়ো। আমি না হয় চলেই যাই। হৃদিকা চলে যেতে নিলেই তার হাত পাকড়াও করলো আদৃশ। এবার বেশ রেগে গিয়ে বলল। বলো রিদিকা, কি হয়েছে? হৃদিকা এবার কান্না করে দিয়ে বলল, আমি বললেও তুমি বিশ্বাস করবে না। যেতে দাও। আগে বলবে তো কি হয়েছে, কে করেছে এসব? সুব্রতা আপু, আসলে আজকে আমি রিহানকে একবার ডেকেছিলাম আমার পাশে আসার জন্য, কিন্তু ও আসতে চায় না। তাই আমি ওর পাশেই যাই। জানোই তো আমার বাচ্চাদের কত পছন্দ, তাই। কিন্তু যেই আমি রিহানকে কোলে নিতে যাব, ঠিক তখন সুব্রতা আপু এসে খামচি দিয়ে দেয় আমার হাতে। আমি চালাই হাত সরিয়ে নিলে উনি রিহানকে কোলে নিয়ে আমায় বলতে লাগেন ওনার স্বামী বাচ্চাদের থেকে দূরে থাকতে। আমি কিনা কাল লাগিনি। এ কি বলছো তুমি? ভাবি এমনটা কখনো করতে পারে না। বিশ্বাস হলো না তো? আমি জানতাম, তাই বলতে চাইনি। আসলে আমি কপাল পোড়া, কখনো কারো মন পাইনি। না পেলাম মা বাবার মন, না পেলাম প্রথম স্বামীর মন, না পেলাম বেস্ট ফ্রেন্ডের, না পেলাম তোমার আর তোমার পরিবারের। এমন জীবন পাওয়ার থেকে অকাল মৃত্যুও ভালো হতো। আমি মরে কেন চাই না? আদেশের অবিশ্বাসের ন্যায় বলা কথাটার উত্তরে ফুপিয়ে কেঁদে উক্ত জবাব দিল ঋতিকা। ঋতিকার কান্নায় আদেশের মন এবার যেন মোমের মতো গলে গেল। আখির ব্যথা ভরা স্মৃতি এড়িয়ে
ইদিকার চোখের জলে মন ভুলে গেল হাদৃশের। এবার আবারও অনেকটা রেগে বলল, ভাবির সাহস হয় কেমনে তোমার সাথে এমন করার? আমি এখনই কথা বলছি ওনার সাথে। পুলিশ এসে ছিনতাইকারী এগুলোকে নিয়ে গেল আখি আর আদ্রিতকে ধন্যবাদ দিয়ে। এবার আখি বলল, তা আপনি বাইক চালাবেন? আজ না হয় তোমার পিছনে বসি। হুম বলেই আখি বাইকে চড়ে গেলে আদ্রিত তার পিছনে বসলো। আজ এত বছর পর আবারও একই বাইকে পাশাপাশি দুজন বসে আছে। দুজনের বুকের স্পন্দন যেন একই গতিতে চলছে।